নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো অপরাজিতা বিল দ্রুত আইনে পরিণত করার দাবিতে আজ ফের পথে নামল জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। দাবি পূরণ না হলে আগামীতে আরও প্রতিবাদ আন্দোলন সংগঠিত করার কথা জানালেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী। জলপাইগুড়ির মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর 10ম বর্ষ উদযাপন উপলক্ষে রবীন্দ্র ভবনে 3 দিনব্যাপী নাট্য উৎসব শুরু হলো শুক্রবার। কলকাতা, কোচবিহার, শিলিগুড়ি সহ অন্যান্য জায়গার 6টি নাটক মঞ্চস্থ হবে এই নাট্য উৎসবে। ফের মর্টার শেল উদ্ধার হলো মাল ব্লকের ঘিস নদী এলাকায়। একের পর এক মর্টার শেল উদ্ধার হয়েই চলেছে মাল ব্লকের ঘিস নদী এলাকায়, আর এতেই আতঙ্ক ছড়াচ্ছে মাল ব্লকে। শনিবার দুপুরে মাল ব্লকের ওদলাবাড়ির খোঁচাবস্তি সংলগ্ন ঘিস নদীর চরে মর্টার শেল ঘিরে শনিবার দুপুর থেকে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার পুলিশ। কিভাবে এই মর্টার শেল এখানে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, কয়েক মাস আগে সিকিমের বন্যায় সেনাবাহিনীর ক্যাম্প তিস্তা নদীর জলে স্রোতে ভেসে যায়, সঙ্গে সেনাবাহিনীর গোলাবারুদও ভেসে যায়। পাশেই যেহেতু ঘিস নদী, সেই নদীতে ভেসে এসেছিল কিনা অথবা তিস্তার চর থেকে কেউ বা কারা এই মর্টার শেল ঘিস নদী এলাকায় এনেছে কিনা সেটাও খতিয়ে দেখছে মালবাজার পুলিশ। স্থানীয় বাসিন্দা তুষার রায় বলেন, এদিন দুপুরে খোঁচাবস্তি সংলগ্ন ঘিস নদীর চরে এই মর্টার শেলটিকে দেখতে পাই। এরপর আশপাশের মানুষজন জানতে পারে। মালবাজার পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে। পুলিশের ধারণা এটা সেনাবাহিনীর মর্টার শেল হতে পারে। সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগেও ঘিস বস্তি সংলগ্ন ঘিস নদীর চর থেকে 4টি শেল উদ্ধার করেছে সেনাবাহিনী। পরবর্তীকালে সবগুলোকেই নিষ্ক্রিয় করে সেনাবাহিনী। আজকের শেলটি সক্রিয় না নিষ্ক্রিয় তা বোঝা যাচ্ছে না। শেলের মধ্যে মরিচা ধরে গেছে। স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যেহেতু এটি সেনাবাহিনীর মর্টার শেল, তাই সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। সেনাবাহিনী মর্টার শেল উদ্ধার করে নিয়ে যাবে বলে জানা গিয়েছে। বম আসছে এখানে ঘিস নদী খোঁচাবস্তি, এখানে আসছিল বম, মানে দেখতে পাইছি। দেখে পাওয়ার পর পুলিশ প্রশাসন আসছে, আসে দেখে চলে গেছে। কখন কি নিবে না নিবে। এর আগে কি পাওয়া গেছে এখানে? এর আগে এখানে তো পাওয়া যায়নি, একটু সামনে পাওয়া গেছিল ঘিস বস্তি এখানে পাওয়া গেছিল। এবার এই জায়গাটায় আসছে আমাদের খোঁচাবস্তি, গঙ্গা নদী বলে, এটা গঙ্গায় পূজা করে এই জায়গায়। এই জায়গায় পাওয়া গেছে। এটা তোমার হচ্ছে এর আগে কি এখানে দেখা গেছিল? এর আগে দেখা যায়নি, মানে আজকে ফার্স্ট এখানে। তার জন্য পুলিশ প্রশাসন ডাকা হয়েছে। ডাকার পরে মানে ওরা আইসেও দেখে চলে গেছে, রেখে গেছে, লোকও রেখে গেছে। মানে এবার আজকে নিবে না কালকে নিবে ওরা। অপরাজিতা বিল যাতে দ্রুত আইনে পরিণত হয় তার দাবিতে ফের পথে নামল জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। আজ এই দাবিতে জলপাইগুড়ি শহর জুড়ে মিছিল করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা। এদিন সমাজপাড়া থেকে মিছিল শুরু হয়। শহর পরিক্রমার পর ফের সমাজপাড়াতেই মিছিলটি শেষ হয়। মহিলা ও শিশুদের সুরক্ষায় অপরাজিতা বিল রাজ্য বিধানসভায় পাশ হলেও রাষ্ট্রপতি তাতে সই করেননি। ফলে বিলটি আইনে পরিণত হয়নি বলে অভিযোগ। বিলে রাষ্ট্রপতির সই তথা অপরাজিতা বিল আইনে পরিণত করার দাবিতে এদিন হাতে পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে পথে নামেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সংগঠনের প্রেসিডেন্ট নূরজাহান বেগম বলেন, রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে সকলে মিলে আজ এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। আমরা চাই শিশু ও মহিলাদের সুরক্ষার স্বার্থে যাতে অপরাজিতা বিলটিতে রাষ্ট্রপতি সই করেন ও সেটি আইনে পরিণত হয়। দাবি পূরণ না হলে আগামী দিনে ব্লকে ব্লকে ও বুথ স্তরে এই প্রতিবাদ আন্দোলন সংগঠিত করা হবে বলে তিনি জানিয়েছেন। মহিলা কংগ্রেসের সভানেত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে আজকে জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমাদের জলপাইগুড়ি শহর ব্লকে সমস্ত ব্লক থেকে ব্লক প্রেসিডেন্টরা এবং তাদের নেতৃত্বে আমার বুথের কর্মীরা আজকের এই রাজপথে আমরা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। এই প্রতিবাদ মিছিলটা হচ্ছে বিধানসভায় সত্য পাশ হয়ে গেছে যে অপরাজিতা বিলটি, এখনও পর্যন্ত রাষ্ট্রপতি সেখানে স্বাক্ষর করছেন না। আমরা চাই যে অতি সত্বর মহিলাদের নিরাপত্তা, শিশুদের নিরাপত্তার জন্য যাতে এই অপরাজিতা বিলটি দ্রুততার সঙ্গে স্বাক্ষর করে দেন, যাতে মহিলারা সুরক্ষিত থাকে। আর
যারা অপরাধী তাদের হচ্ছে আমরা ধর্ষকদের ফাঁসি চাচ্ছি। এই দাবিতেই আমরা আজকে আগামী দিনে কি আছে কর্মসূচি যদি এই বিল না পাস হয়? এই বিল পাস যদি না হয় আমরা ব্লকে ব্লকে আমরা এটার তীব্র প্রতিবাদ করব এবং বুথে বুথে এই প্রতিবাদ আমরা নিয়ে যাব মহিলারা। আপনার নাম পরিচয় বলেন। নূরজাহান বেগম, জলপাইগুড়ি জেলা মহিলা প্রেসিডেন্ট। সাংগঠনিক ভিত মজবুত করার লক্ষ্যে জেলা কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি নিয়ে সভা অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার বলে জানালেন জেলা কংগ্রেস সভাপতি। জেলা কংগ্রেসের সাংবাদিক সম্মেলন রাজীব ভবনে অনুষ্ঠিত হল। রাজ্য সরকারের হাত ধরে ঘটে চলা বিভিন্ন নারকীয় ঘটনা, প্রশাসনের অকর্মণ্যতা এবং নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এবার রাজনৈতিক লড়াইয়ে নামবে প্রদেশ কংগ্রেস। শনিবার জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত। পাশাপাশি তিনি এও জানান, আগামী মঙ্গলবার কামারপাড়ার এক বেসরকারি ভবনে সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে প্রদেশ এবং জেলা কংগ্রেসের তরফে। এই সভায় উপস্থিত থাকছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ অন্যান্য নেতৃত্ব। আগামীতে জেলা কংগ্রেস কিভাবে কাজ করবে এবং তাদের কর্মসূচি কী হতে চলেছে সেই সব বিষয় নিয়ে আলোচনা হবে এই সভায়। এখনও চাকরি প্রার্থীরা রাস্তায় আন্দোলনরত। এই রাজ্যের জিনিসপত্রের দাম কি হবে সেই ব্যাপারে প্রশাসনিক কী ব্যবস্থা নেওয়া হবে সেটা আমরা জানি না। নিরঙ্কুশভাবে জমির দালালি চলে, প্রশাসন নিরপেক্ষ নয়। এই সমস্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে জাতীয় কংগ্রেস দল জলপাইগুড়ি শুধু নয়, সারা বাংলায় নিজেদের সাংগঠনিক ক্ষেত্রটাকে শক্তিশালী করবার জন্য প্রয়াসী হয়েছেন। প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আমরা তাই জায়গায় জায়গায় এই সাংগঠনিক সভা করছি। অন্যান্য জেলাতেও হচ্ছে। আমাদের জেলাতে প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী শুভঙ্কর সরকারের উপস্থিতিতে আগামী 7ই জানুয়ারি 2025 কামারপাড়ার শুভম ভবনে দুপুর 1টা থেকে সাংগঠনিক সভা শুরু হবে। সেই সাংগঠনিক সভায় জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ, শাখা সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং খুব ইম্পর্টেন্টলি প্রত্যেকটা অঞ্চল সভাপতি, বুথ সভাপতি এবং ব্লকের সভাপতিদের উপস্থিতি বাঞ্ছনীয়, তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সামগ্রিকভাবে সাংগঠনিক একটা রিপোর্ট তৈরি হবে। আমাদের স্থানীয় সমস্যাগুলি কি সেগুলি চিহ্নিতকরণ করা হবে এবং ওই সভা থেকে পরবর্তী কর্মসূচি, আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করব। জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে কমিউনিটি টয়লেটের উদ্বোধন করা হলো। জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে মূলত পৌরসভার সাফাই কর্মীদের বসবাস, কিন্তু কয়েক মাস আগে সেই কমিউনিটি টয়লেটের সামগ্রী চুরি হয়ে গিয়েছিল, কিন্তু পুলিশের তৎপরতায় সেই সামগ্রী ফেরত আনা হয়েছিল। আজ এই কমিউনিটি টয়লেট ব্যবস্থার উদ্বোধন হওয়ায় উপকৃত হবেন বহু মানুষ। এই প্রসঙ্গে ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্য জুড়ে যে জনকল্যাণমূলক কাজ হচ্ছে, এই কমিউনিটি টয়লেট তারই অঙ্গ। মোট 4টি টয়লেট নির্মাণ করা হবে, যার মধ্যে আজ একটি ব্যবহারের জন্য উদ্বোধন করা হলো। 12 নম্বর ওয়ার্ড জয়ন্তীপাড়ায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বদান্যে আমরা 4টা কমিউনিটি টয়লেট করতেছি। তার মধ্যে একটার কাজ সম্পন্ন হলো, সেটার আজকে শুভ উদ্বোধন হলো, দ্বারোদ্ঘাটন হলো। আমাদের চেয়ারপারসন মাননীয়া পাপিয়া পাল মহাশয়া এটা শুভ উদ্বোধন করলেন। আমাদের ভাইস চেয়ারম্যান মহাশয় এখনই আসবেন, উনি একটা জরুরি কাজে এক জায়গায় আটকা পড়েছেন বলে একসঙ্গে আসতে পারেননি, উনি এখনই আসবেন। উনিও এসে এটা পরিদর্শন বা যা পরামর্শ দেওয়ার উনি দিয়ে যাবেন। বাকি 3টার কাজ আমাদের এর মধ্যেই হবে। এর জন্য আমরা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পৌরসভার আধিকারিক, মেম্বার সবাইকে ধন্যবাদ জানাই, আর সহযোগিতা করার জন্য 12 নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দকে ধন্যবাদ জানাই। আশা করি আমরা শীঘ্রই বাকি 3টা শুরু। অপরদিকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ শহরের জয়ন্তীপাড়ায় একটি কমিউনিটি টয়লেট ব্যবস্থার উদ্বোধন করা হলো। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বহু প্রতীক্ষিত জয়ন্তীপাড়ায়
আজকে একটি কমিউনিটি টয়লেটের উদ্বোধন হলো। আমরা 4টে কমিউনিটি টয়লেট, যেটা এখানে আগে ভগ্নপ্রায় দশা অবস্থায় একটি পুরনো বিল্ডিং এখানে ছিল, যেটা ব্যবহারের অযোগ্য ছিল এখানকার সাধারণ মানুষের, এবং স্থানীয় কাউন্সিলর যিনি রয়েছেন মনীন্দ্রনাথ বর্মন, উনি একটি প্রস্তাব পেশ করেন এই ভগ্নপ্রায় টয়লেটটিকে ভেঙে যদি আমরা নতুন টয়লেট এই বাসিন্দারা যারা রয়েছেন এই জয়ন্তীপাড়ায় তাদের জন্য খুলে দিতে পারি, একটা নতুন করে করতে পারি। সেই মতো আমরা উদ্যোগ গ্রহণ করি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অ্যাপ্রুভাল আমরা পেয়েছি, এবং শুধু একটি নয় 4টি কমিউনিটি টয়লেট কিন্তু জয়ন্তীপাড়ায় ধাপে ধাপে আমরা এখন নির্মাণ করব, এবং তার একটির আজকে উদ্বোধন হলো, যেটাতে 12টি ইউনিট রয়েছে মহিলা পুরুষ মিলিয়ে। আমি দেখলাম যে পুরুষদের জন্য 7টি রয়েছে এবং মহিলাদের জন্য 6টি রয়েছে। এভাবে কিন্তু আমরা একটি কমিউনিটি টয়লেটের আজকে উদ্বোধন হলো, এবং পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে আরও 3টি কমিউনিটি টয়লেট আমরা উদ্বোধন করব। সাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। শিলিগুড়ির ঘটনা। গত 25শে ডিসেম্বর শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির হরিপুরের বাসিন্দা বিবেক ঘোষ সাইকেল নিয়ে এসেছিলেন শিলিগুড়ি শহরে মায়ের ওষুধ কিনতে। কলেজ পাড়ার একটি ওষুধের দোকানে ঢুকেছিলেন তিনি। সাইকেলটি রাখা ছিল ওই দোকানের সামনেই। নিমেষের মধ্যেই বিবেকবাবুর সাইকেলটি উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও তার সাইকেলটি আর পাওয়া যায়নি। অবশেষে তিনি দ্বারস্থ হন শিলিগুড়ি থানা পুলিশের। সাইকেল চুরির অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে শিলিগুড়ি থানার পুলিশ। শিলিগুড়ি থানার পুলিশের অভিযানে গ্রেপ্তার হয় গোপাল মজুমদার নামে এক দুষ্কৃতী। ধৃতের বাড়ি ফুলবাড়ির সিপাইপাড়া এলাকায়। তার হেফাজত থেকে উদ্ধার হয় ওই চুরি যাওয়া সাইকেল। এরপর খবর দেওয়া হয় সাইকেলের মালিক বিবেক ঘোষকে। এরপর বিবেকবাবু শিলিগুড়ি থানায় আসলে তার হাতে সেই সাইকেল তুলে দেন শিলিগুড়ি থানার আইসি এবং অন্যান্য পুলিশ কর্মীরা। হারিয়ে যাওয়া সাইকেল ফিরে পেয়ে খুশি বিবেক ঘোষ। আমার নাম বিবেক ঘোষ, আমার বাড়ি হচ্ছে আপনার হরিপুরে। তো আমি 25 তারিখ নাগাদ সাইকেলটা নিয়ে যাই হচ্ছিল আমার ওই মায়ের ওষুধ আনতে। কোথায়? ওই কলেজ পাড়াতে, আস্থা মেডিকেল হলে ওইদিকে। তো সাইকেলটাকে ওষুধটা নিচ্ছিলাম, আমি ওখানে খুব ভিড় ছিল ওই দিনটা, একটু দূরে রাখছিলাম সাইকেলটা। তো ওষুধ নিয়ে আসে দেখি সাইকেলটা আমার নাই। তো ওই দিন আমি খোঁজাখুঁজি করলাম। তো ওই দিনকার যাই হোক ওই দিনকার ডায়েরি করিনি, পরের দিনকে ডায়েরি করলাম। তো সাইকেল চুরি হয়ে গেলে সাধারণত পুলিশ হয়তো মানে কী আর সাইকেলের চুরি কাজ করবে। তো আমার সাইকেলে যখন চুরি হয়ে গেলো, যখন আমি ডায়েরি করলাম, 2 দিনের মধ্যে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ আপনার সাইকেলটা উদ্ধার করছে, এবং উদ্ধার করে নিয়ে আমাকে ফোন করে বললো যে আপনার সাইকেল উদ্ধার হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি থানা দেখা করেন এবং সাইকেল শনাক্ত করবেন, দেখেন এটাই আপনার কিনা। তো আমি দেখলাম এটাই আমার সাইকেল। তো আমি খুব খুশি যে এত ভালো একটা সাইকেলের জন্য পুলিশ এত অ্যাক্টিভলি কাজ করবে, ভাবাই যায় না। আজকে তো আইসি সাহেব আপনাকে সাইকেল? হ্যাঁ, আজকে সাইকেলটা আমাকে দিয়ে দেওয়া হলো। কে দিল? আইসি সাহেব। কতটা আনন্দিত? খুব খুশি। আপনি তো একজন পঞ্চায়েত কর্মী? না, আমি পঞ্চায়েত এলাকার বাসিন্দা, সাধারণ নাগরিক। আমি কোনো নেতা না, কোনো হাই প্রোফাইল কেউ না, সাধারণ একজন নাগরিক। মায়ের ওষুধ নিতে এসে সাইকেলটা হারিয়ে ফেলি। ওদলাবাড়ির চুইয়া বস্তির বাসিন্দা মোজাফফর মোহাম্মদ অবিকল মোহাম্মদ রফির গলায় গান গেয়ে যাত্রীদের মনোরঞ্জন করেন। অবিকল মোহাম্মদ রফির গলায় গান গেয়ে যাত্রীদের মনোরঞ্জন করেন মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের চুইয়া বস্তির বাসিন্দা তথা টোটো চালক মোজাফফর মোহাম্মদ। ছোটবেলা থেকে তিনি বলিউডের এই বিখ্যাত গায়কের ফ্যান ছিলেন। তার গান এতটাই তিনি পছন্দ করতেন যে তিনি একটি মোহাম্মদ রফির গানের বই কিনে এনে বাড়িতে গানের তালিম নিতেন। একসময় এই বিখ্যাত গায়কের গান গেয়ে সংসার চালাতেন 55 বছর বয়সী এই টোটো চালক। নেশার পাশাপাশি এক প্রকার গানই তার পেশা হয়ে গিয়েছিল। বর্তমানে সে এখন টোটো চালায়। টোটো চালালেও তিনি সেই গানের নেশা থেকে সরে আসেননি। উল্টে টোটোর মধ্যে মাইক লাগিয়ে টোটো চালাতে চালাতে মোহাম্মদ রফির নানা হিট গান গেয়ে যাত্রীদের মনোরঞ্জন দেন। উল্লেখ্য, তার আসল নাম মোজাফফর মোহাম্মদ হলেও এই নামে তাকে কেউই চেনে না। মোহাম্মদ রফি নামে তাকে চেনেন সকলে। মোহাম্মদ রফি জানিয়েছেন তার পরিবারে 6 জন রয়েছে। অন্যের টোটো ভাড়া নিয়ে তিনি টোটো চালিয়ে কোনোভাবে সংসার চালান। মোহাম্মদ রফি নামে এলাকায় পরিচিত স্থানীয় গায়ক ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পুরানো চ্যাংমারিতে থাকতেন। সেখানে 68 সালের বন্যায় তার বাড়িঘর ভেসে যায়। তারপর যোগেশচন্দ্র চা বাগানে আশ্রয় নেয় তার পরিবার। সেখানেই তিনি গান গেয়ে সংসার চালাতেন। 2001 সালে ঘিস নদীর পাশে তিনি চলে আসেন। এখানেও তিনি বিভিন্ন এলাকায় মোহাম্মদ রফির
দোস্তানা, শান সহ বিভিন্ন হিট সিনেমার গান গেয়ে গ্রামবাসীদের মনোরঞ্জন দিতেন। কিন্তু তিনি আর্থিক দিক থেকে দুর্বল হওয়ায় অন্যের টোটো ভাড়া করে চালানো শুরু করেন। এখানেও তিনি মোহাম্মদ রফির গান গেয়ে যাত্রীদের আকর্ষণ করেন। উল্লেখ্য, সকালে উঠে তিনি মোড়ের মাথায় গিয়ে টোটোর সামনে দাঁড়িয়ে মোহাম্মদ রফির গলায় গান গাওয়া শুরু করেন। তার গানই এলাকাবাসী বুঝে যান যে মোজাফফর মোহাম্মদ টোটো চালানোর জন্য তৈরি হয়ে গিয়েছেন। যাত্রীরাও ছুটে যান সেই টোটোতে চড়ার জন্য। আমার নাম মোহাম্মদ মুজাফফর। বাড়িটা কোথায়? বাড়ি এই যে হিন্দি স্কুল চুয়া বস্তি 6 নম্বর, আমাদের বাঁধের কিনারে আমার বাড়ি। এই যে পাশে বাড়ি, এই যে মনে হয় দেখতেছেন আপনারা, মানে এই সামনে বাড়ি আমার। আমি এই সারাদিন টোটো চালাই, কোনো রকম করে যাত্রীকে নিয়ে যাই, গান শোনাইতে শোনাইতে রফিক সাহেবের গান শোনাই, আর সাওয়ারিকে ডাকি, যা দেয় রোজগার যা পাই ওইটাই আনি, বিবি বাচ্চাকে খাওয়াই। এরকম করে দিন মজদুর করতেছি, চলতেছি। এই তো আপনাদের মানে আশীর্বাদ। কতদিন ধরে টোটো এটা মোটামুটি আমি তো টোটো চালাচ্ছি 2001 থেকে, মানে 2016 থেকে। 2016 থেকে মানে ইন টোটাল আমি এই টোটো আমার ভাড়াতে চালাচ্ছি, কোনো রকম করে দিন মজুর করে খাই। আর এই চলতেছে সারাদিন, মজদুরকে আপনার সাওয়ারিকে গান শোনাই, আর রাস্তাতে চলতেই থাকি, যা হবে দেখা যাবে। কার গান শোনান? সব রফিক সাহেবের, সব রফিক সাহেব। এই রফিক সাহেবের যে আপনি গান শোনাচ্ছেন, হ্যাঁ, এটা আপনার মাথার মধ্যে এলো কি করে? এটা আমার ছোট থেকে, আমি যখন আমি বাড়িতে ছিলাম তখন ওর গান শুনে আমি এগুলা গান মানে চালাচ্ছি আমার মনে মনে। তখন থেকে, ছোট থেকে, মানে মোটামুটি আমার 9 বছর আমার বাড়ির পাশে ওগুলা গান শুনতাম। আমি পিকনিক খেতে যাইতাম, ওই পিকনিকে মানে রেকর্ডিংগুলো বাজাইতাম, মানে ক্যাসেটগুলো বাজাইতাম, তখন এগুলা গান শুনতাম। ওই গানগুলো শুনে শুনে আমি এগুলা গান করতেছি রফিক সাহেবের। এগুলা মানে আর কি বলবেন, আপনাদের আশীর্বাদে। এই রফিক সাহেবের গানটা কেন আপনি বেছে নিলেন? আমি বাঁচলাম কেন, উনি গানের সুর ভালো, মানে ইন্টারেস্ট লাগে, আর মনটা আমাকে শুদ্ধ লাগে। ওনার আওয়াজটা খুব মিষ্টি, এত মধুর আওয়াজ। ওই মধুর আওয়াজে আমি এগুলা গান ওনার পাইছি, মানে রফিক প্রেমী হয়ে গেল। হ্যাঁ, রফিকের প্রেমী হয়ে গেছি, এগুলা আমি গাই। ওই রফিক সাহেবের মতন এখন তো উনি ঈশ্বরের দয়া, আমি তো ওইরকম পাইনি, তাও আমি চালাই যাচ্ছি গান আপনাদের আশীর্বাদে। তো গান শোনায় শোনায় আমি ওইখানে আমার যখন জগৎচন্দ্র টি এস্টে বাগানে ছিলাম, তখন সবাইকে গান শোনাইতাম। ওই দিত 2-1 পয়সা আমাকে, বলে ভাই এইটা চা খাবি, এইটা নে পান খাইস, নে এইটা এরকম এরকম। হ্যাঁ, এই কষ্ট ধারণা করে তো আমি এরকম করে চলতাম ছোট থেকে, মানে বিপদে বিপদে এই চলতেছি আপনাদের। ওখান থেকে কোথায়? ওখান থেকে আমি চলে আসলাম, আমি এই যে উদলাবাড়ি হিন্দি স্কুল, চুইয়া বস্তি 6 নম্বর চুইয়া বস্তিতে আইসে এখন রকম করে সংসার চালাচ্ছি, বউ বাচ্চা কাছে। কিভাবে চালাচ্ছেন এখন? আমি টোটো চালাচ্ছি, সারাদিন যা হয় মজদুরি করে। তো কিভাবে টোটোটাকে আমি কি ওই মজদুর মানে ভাড়া করে নিয়ে আসছি। তো এটা আমার মোটামুটি 2,70,000 টাকার মানে টোটো। তো ওনাকে দিয়ে খতম করে দিলাম। আজকে তো 2025-এ আমার শেষ। এই যে টোটো যে চালান, হ্যাঁ, আপনি কি গানটাকে বন্ধ করে দিলেন? না না, গান বন্ধ করি না আমি। কি করতেন? গান চলাই যেত। আপনার নেশা? হ্যাঁ, গান তো আমার নেশা। পুরো নেশা বন্ধ করে দিয়েছেন না? আমার এটা মানে একদম মধুর আওয়াজ, আমি এটা করতে থাকি, সবাই জানে উদলাবাড়িতে। তো টোটো চালাই কিভাবে গান করতেন? আমি টোটো চালাচ্ছি, মুখে মুখে গান করি, মানে আপনার মনে যাত্রীদের শোনা। হ্যাঁ, যাত্রীদের শোনে, ওরা বলে দেয় আবার কি। মাইক নিয়েছেন টোটোর মধ্যে? হ্যাঁ, মাইকও আছে আমার সামনে। মাইক দেখছেন, আমি ওই মাইকটা হাতে নিব, আপনি যদি চান তো মাইকটা হাতে নেই। হ্যাঁ, নিব, মাইকটা হাতে নিব না। তো আপনি কি একটু মাইক হাতে নিয়ে এই টোটো চালিয়ে যাত্রীদের মনোরঞ্জন? হ্যাঁ, মনোরঞ্জন খুশি করি কোন রকম করে। এই যে চালাচ্ছি, এই যে সারা দিন টোটো চালাই, 6টার দিকে বাড়ি চলে আসে, আইসে বউ বাচ্চা কাছে। টোটো চালালো গান বন্ধ করে না? গান আমি বন্ধ করি না, জীবনে আমার গান চলতেইছে। আজকে 55 বছর বয়স হয়ে গেল, চলতেইছে আমার গান, সব রফিক সাহেবের। আর কোনোদিন মানে আটকায় রাখি না। রাত্রে করি, কোনো সময় দিনে করি, এদিকে নদীর পাড়ে করি, এই যে এইখানে করি। সব সময় ছেলেদের এখানে ভিড় থাকে রাত্রে, ওদেরকে গান শোনাই, এই রেকর্ডিং করে ওরা মোবাইলে ছাড়ে আমার গানগুলা। অনেক অনেক গান ছাড়ছে, ফেসবুকও চলে গেছে, মানে একদম বাইরে পর্যন্ত চলে গেছে। আপনার
আর্থিক অবস্থা কেমন এখন? আমার আর্থিক অবস্থা তো হইতে দিন মজদুর, আমার খুব খারাপ অবস্থা। কি চাচ্ছেন সরকার থেকে? সরকার থেকে আপনারা যদি যোগাযোগ করেন, আপনি যদি দেন কিছু লোন ফোন, কি কোনো টাকা রোজগার করার জন্য, কোনো বিজনেস করব, টোটো চালাবো আর গানও করব। আমার তো গানের বেশি শখ, এই জন্য আমাকে গানের বেশি মানে যাওয়ার ইন্টারেস্ট আছে, যে আমি বম্বে চলে গেলে আমার গানটা খুব ভালো লাগবে, আর বড় বড় লোকের সাথে একটু মহব্বত করে মিলে গেলে আমার খুব ইন্টারেস্ট লাগবে। এই জন্য আপনাদের বলতেছি যে আমাকে একটু হেল্প করে দেন, আমি চলে যাই বম্বে। যদি যাই আপনাদের নাম হবে, আবার ভিডিও কলিং করবেন, সুবিধা লাগবে আমাদের। যারা যারা যাত্রী আছেন তাড়াতাড়ি চলে আসেন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি উদলাবাড়ি বাজারে, মার্কেটে ছেড়ে দিব। আপনারা দয়া করে তাড়াতাড়ি আসেন, আমারও কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। तू सब कुछ जाने हैं, हर गम पहचाने हैं, तू सब कुछ जाने हैं, हर गम पहचाने हैं। फाइल परवाना हूँ मैं दीवाना हूँ, फाइल परवाना हूँ मैं दीवाना हूँ। तेरी गलियां सुन सुन कर अब फट लिख लाया हूँ, तेरे दर पे आया हूँ, कुछ करके जाऊंगा, झोली भर के जाऊंगा या मर के जाऊंगा। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন টোটোতে করে? এনার টোটোতে যাত্রী, মানে এইখান থেকে হিন্দি স্কুল উদলাবাড়ি বাজারে যাব। আচ্ছা, উনি কি করেন এই টোটোতে? মানে টোটো চালায়, তারপরে একটু মোহাম্মদ রফির গলায় গান গায়, এবার আমরা প্যাসেঞ্জার একটু এনজয় করে। ঠিক আছে, ভালো লাগে। হ্যাঁ, একটু ভালো লাগে সবারই সাথে। এরকম গলা কেমন গানের গলা ঠিক আছে, মোহাম্মদ রফির গলায় গান গায় আর কি, একদম অবিকল মোহাম্মদ রফি গলা। হ্যাঁ হ্যাঁ, আপনারা বেশ আনন্দ উপভোগ করেন। এই যে যেগুলা আছে নেপালি আদিবাসী সব এনজয় করে। তারপরে এবারে উনি মস্তিতে টোটো চালাচ্ছে, গানও গাচ্ছে। ঠিক আছে, এইটাই। আপনাদের ভালো লাগে? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝামেলা করে ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালালেন স্বামী। শিলিগুড়ি মহকুমার অন্তর্গত একটি জায়গার ঘটনা। মদ্যপ অবস্থায় স্ত্রীর সাথে ঝামেলা করে ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালালেন স্বামী। গভীর রাতের ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলের ঝমকলাল জোদ গ্রামে গভীর রাতে বাড়িতে এসে খাওয়া দাওয়া করছিলেন নূর ইসলাম। এরপরে স্ত্রীর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। এরপর নেশার ঘোরে ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যান তিনি। আগুন দেখে তার স্ত্রী ছোট পুত্র সন্তানকে নিয়ে দৌড়ে পাশে বাপের বাড়িতে চলে আসেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফাঁসিদেওয়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা, পুলিশ প্রশাসন সকলে মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীকালে মাটিগাড়া থেকে একটি দমকল ইঞ্জিন এসে পৌঁছয়, তারপর তারা আগুন নিয়ন্ত্রণ করে। তবে ইতিমধ্যেই নূর ইসলামের খোঁজ শুরু করেছে পুলিশ, যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই। জলপাইগুড়ির মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর 3 দিনব্যাপী নাট্য উৎসব শুরু হলো শুক্রবার রবীন্দ্র ভবনে। জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর 10ম বর্ষ উদযাপন উপলক্ষে 3 দিনব্যাপী উত্তর দক্ষিণ নাট্য উৎসব শুরু হয়েছে শুক্রবার রবীন্দ্র ভবনে। চলবে 5ই জানুয়ারি পর্যন্ত। নাট্যগোষ্ঠীর নাট্য নির্দেশক রীনা ভারতী জানান, আমাদের নাট্যগোষ্ঠী গত 19শে এপ্রিল 10ম বর্ষে পা দিয়েছিল। ওই দিন নাটকের জন্য পদযাত্রার আয়োজন করা হয়েছিল। এছাড়াও সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। এদিন থেকে 3 দিন ব্যাপী উত্তর দক্ষিণ নাট্য উৎসব শুরু হয়।
কলকাতা, কোচবিহার, শিলিগুড়ি সহ অন্যান্য জায়গার 6টি নাটক মঞ্চস্থ করা হবে নাট্য উৎসবে। গত 19শে এপ্রিল শুরু হয়েছিল পদযাত্রার মধ্য দিয়ে নাটকের জন্য হাঁটো, তার মধ্যে সারা বছর নানান অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠান সূচিতেই রয়েছে আজকের এই 3 দিনব্যাপী উত্তর দক্ষিণ নাট্য উৎসব। সেখানে শিলিগুড়ি, হলদিবাড়ি, দক্ষিণ দিনাজপুর সমস্ত নাটক কোচবিহার সকলের নাটক থাকছে। কদিন ব্যাপী চলবে? আজকে থেকে শুরু হয়েছে, 5ই জানুয়ারি অবধি চলবে। এই 3 দিনে মোটামুটি কটি নাটক হবে? 6টি নাটক মঞ্চস্থ হবে। সব কি শহর কেন্দ্রিক নাকি বাইরের? না, বাইরের নাটক। কলকাতার নাটক আছে, কোচবিহারের নাটক আছে, হলদিবাড়ির নাটক আছে, দক্ষিণ দিনাজপুরের নাটক আছে, শিলিগুড়ির নাটক আছে। মূলত এই ধরনের উদ্যোগ কেন আপনাদের এই নাট্য উৎসব? এটা হচ্ছে বিভিন্ন শহরের সঙ্গে নাটকের আদান প্রদানের জন্যই এই উৎসবের আয়োজন করা। আপনার নাম পরিচয় বলেন। আমার নাম রীনা ভারতী, আমি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর নাট্য নির্দেশক। টেবিল টেনিস খেলায় ফের দিশা দেখাতে চলেছেন শিলিগুড়ির মান্তু ঘোষ। টেবিল টেনিস খেলায় শিলিগুড়িকে ফের দিশা দেখাতে চলেছেন অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষ। অত্যাধুনিক যন্ত্রপাতি ও পরিকাঠামো দ্বারা শিলিগুড়িতে নতুন প্রশিক্ষণ কেন্দ্র শুরু হতে চলেছে এবার। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সে কথাই জানান মান্তু ঘোষ। আগামী 11ই জানুয়ারি বাবুপাড়ায় এই প্রশিক্ষণ কেন্দ্রটির শুভ সূচনা করা হবে। পাশাপাশি এদিন শিলিগুড়িতে টেবিল টেনিস খেলায় খ্যাত ব্যক্তিত্বদের সম্মানও জানানো হবে। এদিন সাংবাদিক বৈঠকে মান্তু ঘোষ জানান, শিলিগুড়িতে টেবিল টেনিসকে আরও জোরদার করে তুলতে এই নতুন কাঠামো তৈরি করা হচ্ছে। বহুবার প্রশাসনের কাছে টেবিল টেনিস খেলার পরিকাঠামো উন্নত করার দাবি জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি, যে কারণে এবার নিজস্ব প্রয়াসে মান্তু ঘোষ সহ আরও 5 জন টেবিল টেনিস কোচ একত্রিত হয়ে এই অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্রটির শুভারম্ভ করতে চলেছেন। পাশাপাশি উত্তরবঙ্গে এমন অত্যাধুনিক টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্র এই প্রথম বলে দাবি মান্তু ও বাকি কোচেদের। কিন্তু এখন ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা শহরে ইনডোর স্টেডিয়ামে একসাথে 16টা থেকে 20টা করে টেবিল দিয়ে তারা যে সাপোর্ট পেয়েছে, খেলো ইন্ডিয়া যে জিনিসটা আমাদের সেই উত্তরবঙ্গে নেই, কলকাতাতে একটা আছে, এই সেন্টারগুলো পেয়ে তারা বিদেশি কোচ এনে বিভিন্ন রকম সাফল্য পাচ্ছে। আমরা শিলিগুড়ি সেটা থেকে বঞ্চিত। এই স্ট্যাগের সাথে আমাদের কোলাবোরেশন হয়েছে, ওরা আমাদের সাহায্য করবে, বাইরের কোচ এনে আমাদেরকে এখানে স্পন্সার করবে এবং তার সাথে টেকনিক্যালি কোনো রকম সাহায্য হলে আমাদের সাথে টাই আপ হয়েছে, তারা আমাদের বাইরে থেকে সমস্ত রকম সাহায্য করবে। এই স্ট্যাগ গ্লোবাল এটাও বলেছে যারা ভালো খেলবে ন্যাশনাল লেভেলে, যারা র্যাঙ্ক প্লেয়ার, স্ট্যাগ গ্লোবাল থেকে তাদের স্পন্সর করা হবে। আর উত্তরবঙ্গে স্ট্যাগের কোনো স্ট্যাগ একাডেমি এখন অবধি কোথাও নেই, এটাই ফার্স্ট টাইম আমরা করছি। যারা বিগিনার্স তাদেরও যেমন আলাদা টাইমিং আছে, তারা কোচেস আলাদা আছে, তারাও ভর্তি হবে। আর যারা হচ্ছে অ্যাডভান্সড কোচিং, দুটোই দুরকমই হবে, এটা বিগিনার্সদের জন্যও আছে, অ্যাডভান্স কোচিংও আছে। তবে অলরেডি ইন্ডিয়া র্যাঙ্ক প্লেয়ার প্রায় 22 জনের মতো আছে, তারা একসাথে প্র্যাকটিস করছে। আমরা চাচ্ছি বাইরের ক্লাবেও যারা ইন্ডিয়া র্যাঙ্ক বা স্টেট র্যাঙ্ক প্লেয়ার আছে তারাও যদি এসে একসাথে খেলতে চায়, সেটা একটা আছে। দ্বিতীয়ত আমরা খুব জোর দিচ্ছি সবাই মিলে যে বিগিনার্সদেরকে নিতে, যাদের বয়স 5 বছর থেকে 8 থেকে 9 বছর, এদেরকে আমরা ভর্তি নিচ্ছি। এবং অলরেডি আমার ওখানে প্রায় মোর দেন 25 প্লেয়ার্স আমরা নিয়েছি, যারা অলরেডি আমাদের একাডেমিতে ছিল, আগে খেলা শিখে গেছে। আরও কিছু ভর্তি নিচ্ছি, যেহেতু 8টা টেবিল। আমরা চাচ্ছি এদের পেছনে আমরা ভীষণভাবে যদি খাটতে পারি, আগামী 4 থেকে 5 বছরের মধ্যে এরাই আমাদের ভবিষ্যৎ হবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। ডুয়ার্সের লোকালয়ে ফের চিতাবাঘের হানা, যার ফলে আতঙ্কে রয়েছেন মানুষজন। রাতে বাড়ির সবাই যখন ঘুমে আচ্ছন্ন, সেই সময়ে বাড়ির ভেতরে থাকা ছাগলের ঘরের বেড়া ভেঙে একটি ছাগল তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে চিতাবাঘ। ডুয়ার্সের মেটলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়ার ভগতপাড়া এলাকার ঘটনা। এদিনের এই ঘটনায় ওই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এলাকাটি গরুমারা জঙ্গল সংলগ্ন এবং এলাকাটির পাশে বেশ কয়েকটি ছোট চা বাগানও রয়েছে। বাসিন্দা কণিকা রায়ের বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। খবর ছড়িয়ে পড়তেই আজ সকালে বহু মানুষ ভিড় জমান এলাকায়। বাড়ির সদস্য কণিকা রায় বলেন, রাত তখন 2:30 হবে। খবর পেয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে দেখি চিতাবাঘ একটি ছাগল ধরেছে। ওই সময় চিৎকার করলে চিতাবাঘটি ছাগলকে ফেলে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ছাগলটি মারা যায়। স্থানীয় বাসিন্দারা এলাকায় চিতাবাঘের উপদ্রবে রীতিমতো আতঙ্কিত।
হাতি ও চিতাবাঘের উপদ্রব রুখতে এলাকায় বনকর্মীদের নিয়মিত টহলদারির দাবি জানিয়েছেন বাসিন্দারা। 2টা-2:30টার সময় আসিল, না মুই মনে করছি বলে মাও বেটা বোধহয় দেবর না গেছে, তার জন্য চিৎকার করছে। তেমন অন তোমার আতিকন ঢিসা ঢিসি এই বিড়ানো বিড়িয়া সেলা দেখা না ছাগলটা এমনি পড়িয়াছিল তাই মুই সেলা না দড়িয়া নাগত কাটি দিয়ে মুই সব ওঠা দিয়ে সময় দেখাচ্ছে রক্ত বাড়িয়েছে, তো রক্ত বাড়িয়েছে তো সেটা মুই বাদ দিনু সেটা ওই বাচ্চাটা খুলিয়ে ঘর নিয়ে জানো। 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের হাতি হানা দিল ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের শ্রমিক মহল্লায়। শুক্রবার গভীর রাতে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের শ্রমিক মহল্লায় ফের হানা দেয় একটি হাতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দলগাঁওয়ের জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে হানা দেয় স্থানীয় মিনা ওরাওয়ের বাড়িতে। রান্নাঘর ভেঙে তছনছ করে ওই হাতিটি। এরপর অবশ্য জঙ্গলে ফিরে যায় হাতিটি। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় হাতির হানা রুখতে বন দপ্তরের তরফে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। রাতে ওই এলাকায় বন দপ্তরের নিয়মিত টহলদারির পাশাপাশি ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন তারা। इस बारे में मैं बोलना चाहती हूँ, तो लगातार ये 2-3 महीना के अंदर डेली मतलब हाथी आ रहा है और ये लगातार 3 दिन से मीना उरांव के घर में तोड़फोड़ हो गया। तो अगर सरकारी तरफ से अगर कुछ उसको सुख सुविधा मिलेगा तो उपकार होगा। क्या नाम है आपका? मेरा नाम है सुषमा गुड़िया मींज, मैं 1337 पाठ की पंचायत मेंबर हूँ। এখন এ নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। রেলের প্ল্যাটফর্মে আমূল পরিবর্তন ঘটেছে জলপাইগুড়ি স্টেশনে। এর সঙ্গে সঙ্গে রেলগাড়ি বাড়ানোর দাবি আম জনতার। জলপাইগুড়ি টাউন স্টেশনে রেলের কাজের ব্যাপক পরিবর্তন হচ্ছে, আর তার জন্যই জলপাইগুড়ি স্টেশনে সম্প্রসারণের কাজ চলছে। একদিকে 2টি প্ল্যাটফর্ম নতুনভাবে সম্প্রসারণের কাজ চলছে, অন্যদিকে জলপাইগুড়ির 1 নম্বর ঘুমটি সংলগ্ন জায়গায় যেখানে দার্জিলিং মেল দাঁড়ায় সেখানেও একটি বড় প্ল্যাটফর্ম বানানোর কাজ চলছে। মূল প্ল্যাটফর্মের উল্টো দিকেও আরেকটি প্ল্যাটফর্মের কাজ চলছে চলন্ত সিঁড়ির কাজও। তবে কিছু কিছু বাসিন্দারা বলেন, রেলের কাজের ব্যাপক উন্নয়ন হলেও নতুনভাবে রেলগাড়ি বাড়ানোর উদ্যোগ এখনো পর্যন্ত জলপাইগুড়ি স্টেশনে নেওয়া হয়নি। তাই তাড়াতাড়ি রেল দপ্তরের এই উদ্যোগ নেওয়া দরকার। চলন্ত সিঁড়িটা বয়স্ক লোকের জন্য ভীষণই প্রয়োজনীয়। আর তাছাড়া আরেকটা আমার অভিযোগ আছে, কারণ স্টেশনে মানুষ আসে ট্রেনে ভ্রমণ করার জন্য। আমি গত 16 তারিখে আমারই কোনো এক চেনা জানা বয়স্ক লোকের জন্য টিকিট কাটতে গেছিলাম, টিকিট পাই নাই। সেই লাস্টে বয়স্ক লোকগুলো বাসে যেতে বাধ্য হচ্ছে। এইবার আমাদের ট্রেনে বিল্ডিং বাড়তেছে, ট্রেনের প্ল্যাটফর্ম বাড়তেছে, শেড বাড়তেছে, ট্রেন বাড়ে নাই। গত 20 বছর আগে যতগুলো ট্রেন ছিল ততগুলোই আছে, বরং কিছু কাটল হয়েছে। এই তিস্তা ট্রেনটা ছিল সেটা এখন নেই। দার্জিলিং মেলটা শুধু এক্সটেনশন, দার্জিলিং মেলটা একটু রবীন্দ্রনাথের সময়কালের দার্জিলিং মেল। লোকাল ট্রেনগুলা বহুদিন আমার জন্মের আগে। সুপারফাস্ট ট্রেনটা 2008 সালের, তিস্তা দশার 1992 সালে। ট্রেন সংখ্যা বাড়ে নাই, ফুটব্রিজ বিল্ডিং সংখ্যা বাড়তেছে। আমার দরকার হচ্ছে ট্রেনের, যাত্রীদের মাঝে মধ্যে দেখতে পাই বাথরুমে যাতায়াত করতে বাধ্য হয়, ফ্লোরে বসে যেতে বাধ্য হয়। ট্রেন বাড়ানোর দরকার, ট্রেন বাড়ার পরে ফুটব্রিজ দরকার, ফুটব্রিজ বাড়ার পরে ট্রেন আসবে, তা তো হতে পারে। কি আবেদন থাকবে আপনাদের নাগরিক মঞ্চের? ট্রেন যা বাড়ানো হোক, জলপাইগুড়ি থেকে ভায়া নসিপুর হয়ে মুর্শিদাবাদ হয়ে একখানা মেল ট্রেন দেওয়া হোক, দিল্লিগামী একখানা ট্রেন দেওয়া হোক, বালুঘাটের ট্রেনটা এখানে দেওয়া হোক। সমস্ত লোকাল ট্রেনগুলো শিলিগুড়ি জংশন হয়ে বাগডোরা প্লাস সেবক হয়ে ভবিষ্যতে রংপুর অবধি যেন যাওয়া যায়, কারণ তাতে ট্যুরিস্টদের জন্য বিশাল একটা সুবিধা হবে। আর এখন কি কাজ দেখছেন, রেলের কি কাজ হচ্ছে? শেড বাড়াচ্ছে, এটা দেখতে পাচ্ছি, এখন দ্রুত কাজ চলছে, দেখে ভালোই লাগতেছে যে কাজ হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, এটা ভালো লাগছে। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমি যদি বাথরুমের মধ্যে ট্রেনের মধ্যে ভ্রমণ করতে হয় সেটা দেখার পরে তার এটা ভালো লাগে না। এখন আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। অপরাজিতা বিল দ্রুত আইনে পরিণত করার দাবিতে আজ ফের পথে নামল জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। দাবি পূরণ না হলে আগামীতে আরও প্রতিবাদ আন্দোলন সংগঠিত করার কথা জানালেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী। জলপাইগুড়ির মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর 10ম বর্ষ উদযাপন উপলক্ষে রবীন্দ্র ভবনে 3 দিনব্যাপী নাট্য উৎসব শুরু হলো শুক্রবার। কলকাতা, কোচবিহার, শিলিগুড়ি সহ অন্যান্য জায়গার 6টি নাটক মঞ্চস্থ হবে এই নাট্য উৎসবে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।